আসসালামু আলাইকুম, সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আমরা আজকে সেকেন্ড ক্লাস করতে যাচ্ছি। সেম চ্যাপ্টারের গতি চ্যাপ্টারে আমরা সেকেন্ড ক্লাস করতে যাচ্ছি। যে টপিকে আজকে আমরা পড়াশোনা করব সেগুলো হচ্ছে বেগ, দ্রুতি। বেগের কিছু ধরন আছে, যেমন সুষম বেগ, অসম বেগ, গড় বেগ। আর দ্রুতির ভাগ হচ্ছে গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, অসম দ্রুতি, সুষম দ্রুতি, ত্বরণ ও মন্দন, সুষম ত্বরণ, অসম ত্বরণ। এখন আমরা গতদিন স্মরণ আর দূরত্ব পড়েছি, সেজন্য আজকে আমি সেই বিষয়ে আলোচনা করছি না। এখন বেগ ও দ্রুতি নিয়ে আলোচনা করি। বেগ ও দ্রুতির মধ্যে সুষম বেগ যেটা, আচ্ছা বেগ বলতে কি বোঝায় আগে সেটা বলি। বেগ বলতে বোঝায় স্মরণের হারকে বেগ বলে। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর স্মরণের যে হার হয় তাকে বলা হয় বেগ। তাহলে হার বলতে কি বোঝায়, টাইমিংয়ের সাথে সম্পর্ক আছে। এখন স্মরণের হার, তাহলে বেগ হিসেবে আমরা লিখতে পারি যে বেগ ইকুয়াল টু লিখতে পারি স্মরণ উপরে নিচে সময়। স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে এটা লিখলাম। এখন এইটার যে একক সেটা কি হবে, স্মরণের একক কি? একটা বিষয় যে আমরা যে কোনো একটা সূত্র মনে রেখে, মানে নর্মালি আমরা একটা সূত্র মনে রেখে, মেইন সূত্র যেটা হয় সেই সূত্র মনে রেখে আমরা একক এবং মাত্রা বের করতে পারবো। সো ওই টেকনিকটা আমি আজকে দেখাবো যে কীভাবে বের করা সম্ভব। এখানে এখন আমাদের ওই একটাই মেন সূত্র যেটা, মানে সংজ্ঞার যে সূত্র, এখানে একটা সূত্র থেকে সংজ্ঞা দিতে পারা যায় কীভাবে স্মরণের পরিবর্তনের হারকে সময় বলে। তো এইভাবে করে সংজ্ঞাও দেওয়া যায়, আবার এইভাবে করে আমরা মাত্রা এবং একক বের করতে পারবো। যেমন বেগের একক হচ্ছে, স্মরণ একক হচ্ছে মিটার, বেগের মানে সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এর তো হলো। এখন আমরা মাত্রা বের করবো। তো স্মরণের যে মাত্রা সেটা কি এল, সময়ের যে মাত্রা সেটা হলো টাইম, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে এলটি ইনভার্স বার করলাম। তাহলে এইটা কি হলো আমার, এইটা হলো অ্যাকচুয়ালি আমার মাত্রা এবং এককের নিয়ে সূত্র থেকে কীভাবে করা যায় সেটার টেকনিক ছিল। এখান থেকে একটা বিষয় খালি মনে রাখতে হবে যে কখনো কখনো একটা প্রবলেম হয়, মানে যে কোনো মেইন সূত্র থেকে আমরা দেখা যাবে যে কোনো একটা রাশির মাত্রা এবং এক বার করতে পারবো। কারণ সমস্যা একটাই যে মাত্রাটা কোনো প্রবলেম হবে না, মাত্রাটা আমাদের সবসময় এমসিকিউতে আসে, সেটা বার করার সময় সূত্র মনে রেখে আমরা এভাবে ডেরিভেটিভ করতে পারবো। বাট একক বার করার সময় সমস্যা হচ্ছে যে ইন্টারন্যাশনাল একক যদি ইউজ করা হয় তাহলে এককটা ঠিক আসবে। কারণ স্মরণের বা দৈর্ঘ্যের মাত্রা তো আরও অনেক হতে পারে, কিলোমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে। আমি মিটার নিলে তখনই আমার ইন্টারন্যাশনাল এককটা বের হবে, নাহলে কিন্তু ইন্টারন্যাশনাল একক বের হবে না। ওই জন্য একক নিয়ে একটু প্রবলেম হয়, কিন্তু নর্মালি মাত্রা নিয়ে সমস্যা হবে না। তাহলে মাত্রা বের করার নিয়মটা আমরা এইভাবে বের করতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা সংজ্ঞা বললাম, সূত্র বললাম, সাথে হচ্ছে মাত্রা এবং একক। বেগ গেল, বেগের মধ্যে যে ভাগগুলো আছে সেটা একটু আলোচনা করি। সুষম বেগ, সুষম বেগ মানে হচ্ছে সময়ের সাথে কোনো কিছুর মানে স্মরণের পরিবর্তন যদি এমন হয় যে মানে বেগ তো একটা ভেক্টর রাশি, তাহলে সেটা যদি দিক এবং মান কোনোটাই যদি চেঞ্জ না হয় তাহলে সেটাকে সুষম বেগ বলা হবে। আর যদি বেগ এবং মানে বেগে যদি মান ও দিক এবং দুটোই পরিবর্তন হয়, মান ও দিক যে কোনো একটা অথবা দুটোই যদি পরিবর্তন হয় তাকে বলা হবে অসম বেগ। চেঞ্জ হচ্ছে যে মানে কনস্ট্যান্ট হারে বাড়বে না। স্মরণের পরিবর্তনের হার যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক আকারে যদি বাড়তে থাকে, দেখা গেল বেগ 4 মিটার পার সেকেন্ড বলা হলো, এই হারেই যদি তোমার মানে স্মরণটা বাড়তে থাকে, এইভাবে যদি দূরত্ব বার করতে চাই তাহলে সেইটা হবে আমার মানে সুষম বেগ। বা যদি বলে যে না একবার সে 4 মিটার পার সেকেন্ড আর একবার সে 2 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তাহলে সেটা হবে আমার অসম বেগ। আচ্ছা, গড় বেগ সংখ্যাটা বললাম। এখন গড় বেগের সংখ্যা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময়। তাহলে গড় বেগের সূত্রটা হচ্ছে গড় বেগ ইকুয়াল টু মোট দূরত্ব, আসলে স্মরণ হবে, মোট স্মরণ বাই মোট সময়, এটাই গড় বেগ। গড় মানে যেভাবে আমি বার করি সেভাবেই, এখানে নতুন কিছু নাই। তাহলে সংজ্ঞা গেল আমাদের, মোটামুটি বেগ সম্পর্কে এইটুকুই ধারণা নেওয়া দরকার ছিল। তাহলে স্মরণের হারকে কী বলে, বেগ বলে, এটা ভোলা যাবে না। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে কোনো বস্তু অবস্থানে পরিবর্তনের হার নির্দিষ্ট দিকে বলা লাগবে কেন, কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। সেটারই সিমিলার একটা রাশি হচ্ছে দ্রুতি, যার আবার কোনো দিক নাই বলেই দ্রুতি কিন্তু আবার স্কেলার রাশি। তাহলে দ্রুতি যেটা, সেই ক্ষেত্রে কি করবা, সেই ক্ষেত্রে হচ্ছে নর্মালি
এখন দ্রুতি নিয়ে পড়বো। দ্রুতি আর বেগের মধ্যে যেটা বললাম, স্কেলার আর ভেক্টর ছাড়া আর কোনো তফাৎ নাই। দ্রুতির ক্ষেত্রে দেখা যায় যে ওইটারও যা একক মান সব কিছু সেম, সংজ্ঞায় খালি স্মরণের পরিবর্তে দূরত্ব বলতে হবে, কারণ দূরত্ব হচ্ছে স্কেলার, ওই জন্য স্কেলার রাশি পেতে হলে স্কেলারের মাধ্যমে দিয়ে বলতে হবে। তাহলে দ্রুতির সংখ্যা কী? সময়ের সাপেক্ষে যদি কোনো কিছু দূরত্ব চেঞ্জ হয় তাহলে তাকে দ্রুতি বলে। সময় একটা বিষয়, তাহলে এই ক্ষেত্রে সেমই সূত্র, খালি এখানে দ্রুতি ইকুয়ালটা আমরা লিখব দূরত্ব বাই সময়। সময় হলো, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ডি বাই টি দ্বারা লিখতে পারি। নর্মাল ডিস্টেন্সকে ডি দ্বারা প্রকাশ করা হয়, স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গেল একক কি যেটা বললাম সেটাই, কোনো চেঞ্জ হবে না, একক মাত্রা সেম, বাদ দিলাম। এখন হচ্ছে মানে দ্রুতির মধ্যে যে ভাগটা ছিল সেটা আমরা একটু পড়ি। গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, অসম দ্রুতি, সুষম দ্রুতি, এর মধ্যে একটু চেঞ্জ আছে। অসম আর সুষমর যে সংজ্ঞাটা আমরা ব্রেগে বললাম সেম এখানেও তাই। সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন বা মানে স্মরণের পরিবর্তন, স্মরণ তো না, এখানে দূরত্বের পরিবর্তনটা যদি সমান হারে হতে থাকে তবে তাকে বলা হবে সুষম, যদি সমান হারে না হতে থাকে তাহলে অসম। এখানে শুধুমাত্র মানটা হবে, মানে দ্রুতির মানটা যদি সমান হারে বাড়তে থাকে বা কমতে থাকে, সমান হারে যদি পরিবর্তন হয় তাহলে সুষম, সমান হারে যদি পরিবর্তন না হয় তাহলে অসম। গড় দ্রুতি আর তাৎক্ষণিক দ্রুতি, এই দুটোর মধ্যে গড় দ্রুতি যেটা সেটা আমরা একটু আগে যেটা গড় বেগ বললাম সেটাই। তাহলে মোট দূরত্ব বাই মোট স্মরণ ছিল, আর এখানে যদি মোট দূরত্ব লিখি, মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে এটা হয়ে যাবে গড় দ্রুতি। গড় দ্রুতি গেল। এবার কি তাৎক্ষণিক দ্রুতি? তাৎক্ষণিক মানে একটা নির্দিষ্ট সময়ে, যেমন আমাদেরকে বলে যে 6তম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করেছে, এই কোশ্চেন তোমাদের খুব বারবার আসে, ওই জন্য তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কে একটা ধারণা রাখা লাগবে। তাৎক্ষণিক দ্রুতির যে সূত্র সেটা আগে লিখি আমরা। তাৎক্ষণিক দ্রুতি ইকুয়াল টু ডেল ডি বাই ডেল টি। ডেল লিখার মানে কি? ডেল মানে হচ্ছে পরিবর্তন, তাহলে ডেল ডি মানে কি? দূরত্বের পরিবর্তন, আর টি মানে হচ্ছে সময়ের যে পরিবর্তনটা সেটা। তাহলে যখন তোমাকে বলবে 6তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, তোমাকে কোয়েশ্চেনটা এভাবে বলে 6তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবা, ওই অঙ্কগুলো তোমাদের করে অভ্যাস আছে, তখন তোমরা কি করো, নর্মালি বেগ আগে জানা থাকে, সেই বেগটাকে তোমরা হচ্ছে একবার 6তম সেকেন্ড যদি বলে তাহলে তোমরা 5 বের করো, একবার 5 বের করো, ওইটা ডিস্টেন্স বের করো, আর একবার 6 ডিস্টেন্স বের করো। বের করার পর ডিস্টেন্স 2 মাইনাস করার পর সময় দ্বারা ভাগ করলে তখন তুমি তাৎক্ষণিক দ্রুতি পাবা, মানে ওই মোমেন্টের 6তম সেকেন্ডে কত দ্রুতি ছিল সেটা বের করতে পারবা। এটা কি বলছে? তাৎক্ষণিক দ্রুতি। তো এটা ওই আমাদের অঙ্ক করার যে নিয়মটা ছিল তার সাথে মিলিয়ে আমি তোমাকে বুঝাই দিলাম। তাহলে মানে বেগ গেল, দ্রুতি গেল। এখন থাকে হচ্ছে ত্বরণ আর মন্দন। ত্বরণ যেটা সেটা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বলেছিলাম আমি যে স্মরণের পরিবর্তনের হার, আর দ্রুতি ছিল দূরত্বের পরিবর্তনের হার, ত্বরণ হবে বেগ পরিবর্তনের হার, মন্দন হলো ঋণাত্মক ত্বরণ, এক কথায় বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে এই ক্ষেত্রে ত্বরণের যেই সুষম মানে ভাগ আছে, সুষম ত্বরণ, অসম ত্বরণ, সেগুলোর কথা যদি বলি, নর্মালি সুষম ত্বরণ বলতে কী বোঝাচ্ছে, যে বেগ বৃদ্ধি যেটা হচ্ছে সেটা একই দিকে একই হারে হবে। তখন দেখা যাবে মানে একবার যদি 4 মিটার পার সেকেন্ড হারে যদি বাড়ে বেগটা, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে যদি বাড়ে, তাহলে পরের বারও 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে বাড়বে, কম বেশি করা যাবে না, কনস্ট্যান্ট হারে। আর যদি চেঞ্জ করে দাও, 4 থেকে 2 করে দিলা, 2 থেকে 1 করে দিলা, তাহলে একটা অসম ত্বরণ হয়ে যাবে। তাহলে ত্বরণ গেল। এখন ত্বরণ নিয়ে আমরা একটু পড়ি, ত্বরণের যে সূত্র সেটা কি? ত্বরণ ইকুয়াল টু, এখানে বললাম আমরা যেটা হচ্ছে বেগের পরিবর্তন, তাহলে ডেল হিসেবে লিখি, বা আচ্ছা বেগের পরিবর্তন লিখি, বেগের পরিবর্তন বাই সময়। এখন এই সূত্রটাকে যদি একটু এলাবোরেট করি, তাহলে বেগের পরিবর্তনের ক্ষেত্রে একটা অবশ্য আগের বেগ লাগবে, সেটা কি ইউ বলি আমরা, আদি বেগ, এটাকে আমরা ইউ বলি। ভি হলো আমার শেষ বেগ, সেক্ষেত্রে বেগের পরিবর্তন কী হবে? ভি মাইনাস ইউ, মানে শেষ থেকে শুরুটা আমরা বিয়োগ করি সবসময়, তাহলে এটা কী হবে? ভি মাইনাস ইউ বাই টাইমে তো টি হয় অলওয়েজ। তাহলে ত্বরণের সূত্রটা আমার হলো ভি মাইনাস ইউ বাই টি, এই ইকুয়াল টু এটা।
এখন ত্বরণের তাহলে একক কী দাঁড়াবে? ত্বরণের একক হলো, ত্বরণের এই সূত্র থেকে আমি যদি করি, বেগের পরিবর্তন যখন তুমি করবা, এই দুটো বিয়োগ করার পর তো বেগই পাবা। তুমি তো আর বেগ বিয়োগ করে তো আর দূরত্ব পেতে পারো না, বেগ বিয়োগ করে বেগই পাবা। তাহলে যেহেতু বেগ বিয়োগ করে আমি বেগ পাবো, তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। ওর নিচে আবার টাইমের এককটা ভাগ দাও, তাহলে এস, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি মাত্রা করো তাহলে এই ক্ষেত্রে বেগের যে মাত্রা এল টি ইনভার্স -1, ওর সাথে টাইমের মাত্রা যদি ভাগ দাও মানে টি, তাহলে এল টি ইনভার্স 2। তাহলে এইটা হলো আমার ত্বরণের মাত্রা এবং একক, মাত্রা একক দুটোই হলো। ত্বরণের মাত্রা একক পড়লাম। মন্দনের কথায় আসি। মন্দনটা ঋণাত্মক ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে তোমার দেখা যায় যে কারণে ঋণাত্মক হয়, মানে নতুন ভাষা দেওয়া মানে কি, সেটা যে নর্মালি এই ভি মাইনাস ইউ বাই টি এর ক্ষেত্রে এই ইকুয়ালটা আমরা পড়লাম, এর মানটাই যদি নেগেটিভ হয় তাহলে তাকে বলা হবে মন্দন। তাহলে এ যদি নেগেটিভ পাওয়া লাগে, তাহলে এই ক্ষেত্রে ভি এর মানটা অবশ্যই 0 যদি হয়, বা দেখা গেল ছোটো হলো, ইউ এর তুলনায় যদি ছোট হয়, ইউটা যদি বড় হয়, তাহলে একটা নেগেটিভ মান পাবা। এই নেগেটিভ মানটাই প্রকাশ করবে যে ওটা একটা মন্দন, সামনে নেগেটিভ থাকা মানেই মন্দন। এখন আমরা সুষম আর অসম ত্বরণ নিয়ে একটু কথা বলা বাকি ছিল। সুষম ত্বরণ যেটা ছিল তার একটা খুবই উৎকৃষ্টতম উদাহরণ কোনো বস্তুকে মুক্তভাবে যদি উপর থেকে ফেলে দেওয়া হয়, তখন যেই ত্বরণে সেটা নিচে নামতে থাকে বা বেগ বৃদ্ধি হতে হতে নামতে থাকে। তো একটা জিনিস ভেবে দেখো, শুরুতে উপরের দিক থেকে যখন তুমি ফেললা, তখন তো প্রথমের দিকে তোমার হাতে ধরা ছিল কিছুক্ষণ, তাহলে প্রথমের দিকে বেগ শূন্য ছিল। হঠাৎ করে তোমার যখন ছেড়ে দিবা, তখন প্রথমের দিকে যা বেগ, লাস্টের দিকে আসে তার বেগ বাড়তে থাকে। কারণ কি? জি আছে, অভিকর্ষজ ত্বরণ আছে। অভিকর্ষজ ত্বরণও এক প্রকার স্পেশাল ত্বরণ, বা বলতে গেলে এক বিশেষ ত্বরণ। তো ওইটাও যেহেতু ত্বরণ, তাহলে ওইটার কারণে নিচে নামছে, অভিকর্ষজ ত্বরণের কারণে কোনো বস্তু উপর থেকে নিচে নামে। তো এইটা একদম একটা সুষম ত্বরণ, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন সুষম ত্বরণ? কারণ এই মানটা কখনো চেঞ্জ হবে না, ওয়ান টাইপ অফ ধ্রুব বলতে পারো। কারণ মানে নর্মালি যদি আমরা ওই অক্ষগুলো বাদ দিই, এলাকা যদি বাদ দিই, এসব কিছু চিন্তা ভাবনা যদি বাদ দিই, আপাতত ধরে রাখতে পারো যে জি এর মানটা কিছুটা কনস্ট্যান্ট। পুরোদমে কনস্ট্যান্ট বলা ভুল হবে, এখানে কেউ ভুল বলতে যেও না। আসলে সত্য কথা যে 9.8টা ফিক্সড না, কোনো কোনো জায়গায় 9.78 আরও বিভিন্ন মান থাকে, কিন্তু ধরে না হয় সব ক্ষেত্রে যে একটা ধ্রুব মান 9.8। তাহলে তুমি মুক্তভাবে কোনো বস্তুকে ওপর থেকে নিচে যখন ফেলবা, তখন দেখা যাবে সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে পড়তে থাকবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার 9.8 মিটার পার সেকেন্ড, মানে বেগটা বাড়তে থাকবে 9.8 আকারে। তো এই জন্যে বলতে গেলে এটা উৎকৃষ্টতম উদাহরণ কোনো বস্তুর উপর থেকে নিচে ফেললে যে ত্বরণে নিচে পড়ে, সেটা সুষম ত্বরণ। অসম ত্বরণ কী হতে পারে? এই যে গাড়ি যখন চলতে শুরু করে, প্রথমের দিকে একটু বেগ কম থাকে, তারপর আবার স্টার্টিং নেয়, বেগ বাড়াতে একটা সময় আর একটু বেশি বাড়ালো, লাস্টে যখন ব্রেক কষে তখন এটা মন্দনের দিকে চলে যায়। কারণ দেখা যায় যে স্টপ করে দেয়, বেগ বেশি ছিল, বেগ কমের দিকে, শূন্যর দিকে চলে গেছে, যে কারণে ওই সময় মন্দন হয়, কারণ ত্বরণটা কমে, মানে বেগটা কমার দিকে চলতে শুরু করেছে। আর যখন বাড়ছিল, মানে শুরুর দিকে তো কম থাকে, 0 থাকে, তারপরে বেগ বাড়াতে মানে গাড়ি যাত্রা শুরু করলো, তখন বেগ বাড়ানো শুরু করে দেয়। তো বেগ বৃদ্ধির হারটাকে তখন তুমি ত্বরণ বলতে পারো, কিন্তু অসম ত্বরণ, কারণ ওই সময় একদম নির্দিষ্ট হারে বাড়ে না, মানে কখনো একটু বাড়বে, আবার কখনো একটু কমবে, আবার কমবে, আবার বাড়বে। তো এই যেহেতু ফিক্সড না, এই জন্য এটা অসম ত্বরণ। তাহলে আপাতত আমরা কি পড়লাম? আমরা পড়লাম বেগ, দ্রুতি, এসবের মধ্যে যে ভাগগুলো ছিল সেগুলো আমরা পড়লাম। এখন ত্বরণ আর মন্দনের মধ্যে একটা বিষয় যে এগুলার এককের কোনো ডিফারেন্স নাই। ত্বরণের যে একক, মন্দনের তাই একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার, সূত্র যে সেম, একই সূত্র, খালি এই মানটাই যদি নেগেটিভ হতো তাহলে তাকে মন্দন বলা হতো। তাহলে এককটা সেম, আবার এর যে মাত্রা সেইটাও সেম, খালি তফাৎ কি, চিহ্নটা বললাম গেল। এখন ত্বরণ আর মন্দন কী ধরনের রাশি? এটা ভেক্টর রাশি, মনে রাখতে হবে। তাহলে আপাতত আমরা যে কয়টা রাশি পড়লাম, তার মধ্যে স্কেলার মাত্র ছিল, দ্রুতি ছিল, সাথে ছিল দূরত্ব, দ্রুতি, এই দুটা রাশি ছিল আমাদের স্কেলারের মধ্যে। ভেক্টরের মধ্যে কে ছিল? বেগ, ত্বরণ, মন্দনও যেহেতু এক ধরনের ত্বরণ, তাহলে ওইটাও ভেক্টর রাশি। আর সাথে ছিল আমাদের সরণ, এই কয়েকটা রাশি ছিল আমাদের ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির আলোচনাগুলো করলাম, সাথে একক আর বাকিগুলো দেখাই দিলাম। আজকে আপাতত আমরা এটুকু আলোচনা করলাম, শুধুমাত্র এটুকু বলতে পারি যে এখান থেকে আশা করছি তোমাদের একটু হেল্প হবে।
আর আমি হচ্ছে তোমাদেরকে এটা বলতে চাই যে এখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের মানে যতগুলো আমরা পড়লাম টপিকগুলো সে সবগুলোরই সংজ্ঞা লাগবে, মুখস্থ করতে হবে, তোমাকে ক নাম্বারের জন্য দিবে, মুখস্থ করবা। মাত্রা একক অবশ্যই শিখতে হবে, তো ওইগুলো সূত্র থেকেও বের করা যায়, সেটা তো তোমাদের দেখালাম যে কীভাবে বের করতে হয়। একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের সেটা ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি।